ওকে, সবাইকে স্বাগতম আজকের এই সেশনে। আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব আর কি, পড়ানোর কিছুই নাই, আলোচনা। কারণ হচ্ছে যে আমাদের সিলেবাসে যা আছে এগুলো খুব সহজ, বুঝতে পারছেন? এই যে মাস্টার ডিগ্রি পর্যন্ত আপনারা ছোটবেলা থেকে নিয়ে, প্রাইমারি থেকে নিয়ে এ পর্যন্ত যে জিনিসগুলো আমরা আলোচনা করি সেগুলো আপনারা জানেন। সেগুলোকে শিল্পকলার যে একটা ফ্রেম আছে, এই ফ্রেমে ফেলে আমরা আলোচনা করার চেষ্টা করবো। এই ঠিক আছে, কারো কারো কাছে এটা শেয়ারিং হবে, কারো কারো কাছে নতুন নতুন হওয়ার কথা না, নতুন লাগতেও পারে। যাই হোক, আজকে যে আমার টপিক, আলোচনার টপিক, সেটা হচ্ছে যে এর আগে বোধহয় বাংলাদেশের বাংলাদেশের শিল্পকলা নিয়ে কথা বলছিলাম বোধহয় এর আগে। দুই একজন যারা ক্লাসে ছিলেন তারা হয়তো বলতে পারবেন, আর অনেকে একটু নতুন, আপনাকে নতুন মনে হচ্ছে, এর আগে আমার ক্লাস করেনি। আপনি ছিলেন আমার আগে ক্লাসে, ছিলেন না। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিস্ট্রি অফ ওয়ার্ল্ড আর্ট। ওয়ার্ল্ড আর্ট মানে হচ্ছে বিশ্ব শিল্পকলার ইতিহাস। হ্যাঁ, বিশ্ব শিল্পকলার ইতিহাস, এটা আপনাদের সিলেবাসে আছে। এই যে হিস্ট্রি অফ ওয়ার্ল্ড আর্ট, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ইয়োর সিলেবাস। এই সিলেবাসে আপনাদেরকে উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশের শিল্পকলা পড়তে হবে, তারপরে হচ্ছে বিশ্ব শিল্পকলার ইতিহাস পড়তে হবে, এবং বাংলাদেশের শিল্পকলার ইতিহাসটা পড়তে হবে। বাংলাদেশের শিল্পকলার ইতিহাস নিয়ে একদিন কথা বলা হয়েছে, ভারতীয় উপমহাদেশের শিল্পকলা নিয়েও একদিন কথা হয়েছে। তো আজকে বিশ্ব শিল্পকলার ইতিহাসের ভিতরে আমরা ভারতীয় শিল্পকলার ইতিহাসও কিছুটা পেয়ে যাব, বুঝতে পারছেন? তো খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এগুলো আপনারা জানেন। তারপরেও আমি একটু ইয়ে করে দিচ্ছি, জার্ক করে দিচ্ছি, যেন আপনাদের কাছে এটা সহজ এবং সুবিধাজনক মনে হয়। এই যে বিশ্ব শিল্পকলার ইতিহাস, এটা পড়তে গিয়ে আমরা প্রথমে মানে একটা জিনিস কল্পনা করি যে এই যে আমাদের শিল্পকলা, এই যে আর্ট, এটা কবে থেকে আসলো পৃথিবীতে, কখন থেকে আসলো? মানে এক সপ্তাহ আগে বা তারও আগে, নাকি 1 বছর আগে, 2 বছর বা 5 বছর? এই যে একটা ব্যাপার, এটা কি কখনো আপনাদের মনে হয়েছে যে আসলে কবে থেকে ছবি আঁকার সূত্রপাত হলো, শিল্পকলা আসলো, মানুষের এই যে নতুন নতুন উদ্ভাবনী, এটা কখন থেকে আসলো? এটা কিন্তু জানা দরকার, যেহেতু আপনারা শিল্পকলার স্টুডেন্ট এখন। তো এই জায়গায় একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আপনারাও এটা জানেন, সেটা হচ্ছে মানুষের একটা সময়ে ছিল হচ্ছে জীবন ব্যবস্থা ছিল হচ্ছে শিকারী জীবন ব্যবস্থা। গুহাবাসী মানুষ ছিল না? এই যে ওয়ান্স আপন দ্য টাইম দ্য পিপল অর ম্যান লিভড ইন দ্য কেভ, তারা গুহায় বসবাস, কেভ মানে গুহা, এই গুহার ভিতরে বসবাস করত। এই গুহার ভিতরে বসবাস করত, সেই সময় মানুষ তাদের আহার নিবারণের জন্য, ক্ষুধা নিবারণের জন্য তারা হচ্ছে কি করত? শিকার করত, তাই না? এখন তারা যে শিকার করত, ধরেন যে ক্ষুধা লাগছে, গুহা হইতে বের হয়ে জঙ্গলে গিয়া একটা পশু শিকার করে নিয়ে আসলো। বিষয়টি কি এরকম? একজন মানুষ যদি বনে যায়, জঙ্গলে যায়, হিংস্র শাবক, তারপরে পশু, জীব জানোয়ার, তাদেরকে তো খেয়ে ফেলবে, অ্যাটাক করবে। তাহলে কি অবস্ট্যাকল ছিল, প্রতিবন্ধকতা ছিল না? অনেক প্রতিবন্ধকতা ছিল। তাহলে এই যে প্রতিবন্ধকতা ছিল, এই প্রতিবন্ধকতা কারণে তারা কি করত? তারা দলবদ্ধভাবে শিকার করত। দে হান্ট ইন আ গ্রুপ, তারা দলবদ্ধভাবে শিকার করত। এখন দলবদ্ধভাবে শিকার করতে এই কারণে, আর যখন রাত্রিবেলা ঘুমাতো গুহার ভিতরে, তখন গুহার সামনে এই যে গুহার যে প্রবেশদ্বার ছিল, সেখানে আলো মানে আগুন জ্বালিয়ে রাখতো। আগুন দেখে বন্য জীব জানোয়ার একটু ভয় পায়, তাই না? সেই জন্য আগুন জ্বালায় রাখতো, যেন বন্য জীব জানোয়ার গুহায় ঢুকে তাকে অ্যাটাক না করতে পারে। এই যে একটা ব্যাপার, এগুলো ইতিহাস কিন্তু আপনারা ছোটবেলায় পড়েছেন, পরিবেশ, পরিচিতি, সমাজ। এখন ওগুলো সাবজেক্ট আছে কিনা জানি না, এখন তো অনেক সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন স্কুলে পড়তাম তখন এই সাবজেক্টগুলো ছিল। এখন বাংলাদেশও বিশ্ব পরিচয় হয়ে গেছে গা, তো সেখানে আমাদের সমাজের ভিতরে আমরা ইতিহাসও পড়তাম, আবার
ভূগোলও পড়তাম, সবকিছু পড়তাম। আপনারা কি তাই পড়ছেন? আচ্ছা, তাহলে তো মিল আছে। এখন দেখেন যে অনেকের কাছে মনে হচ্ছে শিল্পকলার ইতিহাস পড়াতে গিয়ে স্যার এই কোন ইতিহাস পড়াচ্ছে। এইটা দেখেন কোথায় রিলেট করতেছি। আমি বলছি যে চারুকলার সাথে আমরা রিলেট করে ফেলবো। কি করে রিলেট করব? যে এই যে গুহার অভ্যন্তরে মানুষ বসবাস করত, তারা শিকারী জীবন যাপন করত। এই শিকারের জন্য তারা বিভিন্ন হাতিয়ার ব্যবহার করত না? গাছের ডাল, তারপরে পাথর ঘষে ঘষে সুচারু করে বিভিন্ন হাতিয়ার হাতিয়ার বানাতো। এটাও শিল্পকলার ভিতরেই পড়ে, বুঝতে পারছেন? এখন সেই সময়ে দে ট্রাস্ট অন দ্য ম্যাজিক মানে হচ্ছে কুসংস্কার। ম্যাজিক মানে জাদুবিদ্যা, ম্যাজিক মানে কুসংস্কার, দুইটাই হয়। এখন বলতেছে দে ট্রাস্ট অন ম্যাজিক, তারা জাদুবিদ্যা বিশ্বাস করত বা কুসংস্কার বিশ্বাস করত। বর্তমান সভ্যতায় আপনারা যারা অনেকে গ্রামে, বা আমার বাড়িও গ্রামে, আপনারা কি কুসংস্কার জিনিসটা কি গ্রামে এখনো আছে না নাই বলেন তো? আছে, কিন্তু এখনো আছে। আমি একটা গল্প করি, এই গল্পটা প্রত্যেকটা মানে পার্টি আমি করি, সব স্টুডেন্টদের কাছে এই গল্প করি। গল্প কিন্তু নতুন না। যেমন হচ্ছে যে অনেকের কিন্তু দেখা যায় ঠান্ডা লেগে, এই যে এই পাশে আর এই পাশে দুইটা বল আছে, আপনারা জানেন, এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, এই বলগুলো ফুলে যায়। আমরা কি বলে টনসিল, ফুলে যায় না? ঠান্ডা লাগার কারণে এটা হয়। তখন গ্রামের দিকে আগে দেখতাম, আমার জ্যাঠামশাই ছিলেন, আমার জ্যাঠামশাই কি করতেন, খুব নামাজ কালাম পড়তেন, মসজিদে পড়ে থাকতেন, পরহেজগার মানুষ। এখন ওই আমার জ্যাঠামশাইয়ের কাছে যাইতেন, জ্যাঠামশাই বলতেন যে ওই এঁটেল মাটির যে ঢিল আছে না, এঁটেল মাটির ঢিল, এটা নিয়ে আসো। ওটা নিয়ে আসলে ওখানে দোয়া দরুদ করে ফু দিবে, ফু দিয়ে দিলে বলবে যে প্রেসক্রিপশন করে দিল যে নিয়ে যাও, এইটা গুঁড়া করবা, এই এঁটেল মাটিটা গুঁড়া করবা, করে জল দিয়ে ভিজাবা, একটু কাদা টাইপের করে এখানে লেপ দিবা, যেখানে ফুলে উঠছে মোটা করে প্রলেপ দিবা, দিয়া একদম দুপুর পর্যন্ত থাকবে। সকালে দিল, তাই না? আবার দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে আর একটা লেপ দিয়ে রাখবে, আবার শোয়ার আগে আর একটা লেপ দিবে। এইভাবে 2-3 দিন পরে এরকম দিতে ভালো হয়ে যেত, সত্যি সত্যি ভালো হইতো। কিন্তু এখন ভালো হয়ে যাইত, জনগণ মনে করত যে আমার জ্যাঠামশাইয়ের মানে ফুতে খুব কেরামতি, এই দোয়া দরুদ পরে খুব কেরামতি, সেই কাজ হয়ে যায়, মানে খুব কাজ দিচ্ছে, বিষয়টা কিন্তু এরকম ভাবতো। এখন মেডিকেল সায়েন্স কি বলতেছে দেখেন, আপনারা অনেক সময় দেখবেন যে ফার্মাসি দোকানগুলোতে এক ধরনের পট্টি পাওয়া যায়, ফুটা ফুটা, ওইটা লাগাইলেও কিন্তু ভালো হয়, ওইটা লাগাইলেও ভালো হয়। মেডিকেল সায়েন্স বলতেছে যখন যেখানে ঠান্ডাজনিত কারণে ফুলে যায়, ঠান্ডাটা ওখানে না লাগলেই এমনি 5-7 দিন পরে এমনি ভালো হয়ে যাবে। আপনার যদি কিছু না লাগাইয়া সেখানে ডিরেক্ট বাতাস, মানে সরাসরি বাতাস যদি না লাগে, ওড়না দিয়ে পেঁচায় রাখলেন, গামছা দিয়ে পেঁচায় রাখলেন, কোনো কিছু দিয়ে ওটা প্রোটেক্ট করে রাখলেন, ঠান্ডা জল না খাইলেন, ঠান্ডা না লাগলে এমনি কয়েকদিন পরে ওটা ভালো হয়ে যাবে। এখন এটার সাথে রিলেশন কি আমার জ্যাঠামশাইয়ের ঢিল পরার? এই যে ল্যাপটপ মোটা করে এখানে দিচ্ছে বড় করে, ওইটা কিছুক্ষণ পরে কিন্তু শুকায় যায় না? শুকাই গেলে এই জায়গায় একটা গরম অনুভব হয়, আর কি গরম হয়ে থাকে। তাইলে ডাইরেক্ট বাতাসটাও কিন্তু আমার ওই মাটির উপরে এসে লাগতেছে, ডাইরেক্ট আমার ওখানে লাগতেছে না, এইটা একটা সরাসরি বাতাসটা লাগতেছে না, এটা কিন্তু একটা পয়েন্ট। তাইলে সরাসরি বাতাস না লাগলে তো ভালোই হবে, মেডিকেল সায়েন্স তো তাই বলতেছে। এখন ঝড়ে বক পড়লো, ফকিরের কেরামতি বাড়ে গেল, তাই হইল না বিষয়টা? এই যে কুসংস্কার, এইটা বর্তমান সময়েও আছে, 2024 সালেও কুসংস্কার আছে। তাইলে আজ থেকে শিকারী জীবন, আজ থেকে আনুমানিক 40,000 বছর আগে কুসংস্কার বেশি ছিল নাকি কম ছিল? আমার তো মনে হয় পুরোটাই কুসংস্কার ছিল, তাই না? কুসংস্কার খুব বেশি ছিল। বলতেছে যে আমরা এটা ইংলিশে পড়েছি, আপনাদেরকে বাংলা তর্জমা করে আমি বলতেছি। আমি যে সিলেবাসটা পড়েছি ইউনিভার্সিটিতে সেটা ছিল ইংরেজিতে, যে once there arrived the homo sapiens in this world
এই পৃথিবীতে হোমোস্যাপিয়েন্স আসলো। হোমোস্যাপিয়েন্স কি? মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোস্যাপিয়েন্স, আপনারা জানেন হয়তো। এখন এখানে আসলো, আর আর্টের ভাষায় হোমোস্যাপিয়েন্সকে বলছে দ্য ইন্টেলিজেন্ট ম্যান, বুদ্ধিমান মানুষ পৃথিবীতে আসলো। ওয়ান্স দেয়ার অ্যারাইভ দ্য ইন্টেলিজেন্ট পিপল অর দ্য হোমোস্যাপিয়েন্স ইন দ্য আর্থ, পৃথিবীতে বুদ্ধিমান মানুষের আগমন ঘটলো। দে ট্রাস্ট অন ম্যাজিক, তারা জাদুবিদ্যা বা কুসংস্কার বিশ্বাস করত। এখন এদেরকে বুদ্ধিমান মানুষ কেন বলতেছে? আপনার সুইচ টিপলে পাখা ঘুরতেছে, আপনার রিমোট টিপলেও পাখা ঘুরতেছে, আপনি এখান থেকে ড্রোন হামলা করে অন্য জায়গায় ফেলে ধ্বংস করতে পারতেছেন। এখনকার মানুষেরই তো বুদ্ধি বেশি। তাইলে আপনি আজ থেকে 40,000 বছর আগে মানুষের বাসস্থান ছিল না, তারপরে কি ছিল না, কাপড় চোপড় ছিল না, তারা লজ্জা নিবারণ করতে পারে নাই, তাদেরকে আপনি বুদ্ধিমান মানুষ কেন বলতেছেন? হোয়াই ইউ সে or you call them the homo sapiens or intelligent people? আপনি তাদেরকে কেন ইন্টেলিজেন্ট পিপল বলতেছেন? এটা কি প্রশ্ন আসে না? আমি শুরুতে বলে নিছি যে দ্যাট লাইফ ওয়াজ সো স্ট্রাগলিং লাইফ, তাদেরকে অনেক প্রতিবন্ধকতাকে পার করে, অনেক অবস্ট্যাকেলকে পার করে তাদের জীবন জীবিকা করতে হইতো। খাবার সংগ্রহ সহজ ব্যাপার ছিল না। দ্যাটস ভেরি টাফ ট্যাক্স ফর দেম। শিকারী জীবন ছিল, এটা খুব কঠিন জীবন ছিল। এই যে প্রতিকূল পরিস্থিতিকে তারা অবস্ট্যাকেল যে মানে ছিল, সেই অবস্ট্যাকেলকে তারা ওভারকাম করে লাইফটাকে লিড করেছে। এই জন্য তাদেরকে বলা হয় যে দ্য ইন্টেলিজেন্ট পিপুল, দ্য হোমো সেপিয়েন্স অ্যারাইভড ইন দ্য আর্থ। বুঝতে পেরেছেন? এন্ড ম্যাজিকটা কি, জাদু বিশ্বাসটাই তাদের কুসংস্কারটা কি? তারা চিন্তা করতো আমরা যে শিকারে যাব, এই শিকারে যাওয়ার আগে আমরা যে পশুটা শিকার করব, আমরা এখন ভাবতেছি চোখের সামনে যেটা পড়ছে ওইটাই শিকার করে দিলাম। নো, তারা আগের দিন রাত্রেবেলা একটা মিটিং করতো। দে কল্ড আ মিটিং এন্ড দে ডিসাইড হুইচ অ্যানিমাল দে উইল হান্ট টুমরো। তারা আগামী দিনে কোন পশুটা শিকার করবে এটা তারা ডিসাইড করতো, মিটিং করতো আগের দিন রাত্রে। যারা শিকারে যাবে, যে আজকে শিকারি কারা কারা যাবে, আগামী দিনে শিকারি কারা কারা যাবে, দে উইল ডিসাইড এন্ড মেক এ প্ল্যান হুইচ অ্যানিমাল দে উইল হান্ট ফর টুমরো। আগামী দিন তারা কোন পশুটা শিকার করবে এটা তারা ডিসাইড করে ফেলতো। বুঝতে পেরেছেন? এখন ধরেন যে বাইসন শিকার করবে। বাইসন মানে বুনো ষাঁড়। বুনো ষাঁড়, এটাকে ল্যাটিন ভাষায় বলা হচ্ছে বাইসন। এই বাইসন শিকার করবে। এখন বাইসন শিকার করবে, তারা ম্যাজিকটা কি এখানে? তারা বিশ্বাস করত যে আমরা যদি বাইসন শিকার করি, সেই বাইসনের ছবি আগে গুহার দেয়ালে আঁকতে হবে। ধরেন গুহার দেয়ালে তারা গাছের ডাল, পশুর লোম পেঁচায় তুলি বানাইতো, বিভিন্ন গাছের রস, বিভিন্ন ফুলের কালার বা বিভিন্ন কালারফুল মাটি থেকে তারা আঠার সাথে মিশায় রং তৈরি করত। এখন তারা ওই ব্রাশ দিয়ে ধরেন এরকম একটা বাইসন তারা আঁকলো, গুহার দেয়ালে কি করলো, আঁকলো। এন্ড দে পোস্টেড অ্যান অ্যারোস। অ্যারোস মানে তীর। দে পোস্টেড অ্যান অ্যারোস ইনটু দ্য বডি অফ দ্যাট অ্যানিমাল। ওই জন্তুর শরীরে একটা অ্যারো বা তীর, এটি কি করতো, পোস্টেড মানে বিদ্ধ করে রাখতো। দে বিলিভ, তারা বিশ্বাস করত, ইফ দে ক্যান ড্র আ পিকচার অফ দ্যাট অ্যানিমাল into the surface of their cave, they will hunt or they can hunt the animal for tomorrow. Otherwise, not possible to hunt that animal. যদি এই পশুর কি বলে ছবিটা ভালোভাবে গুহার দেওয়ালে একে তীরবিদ্ধ করে দিতে না পারি, তাহলে কালকে পশুটা আমি শিকার করতে পারবো না। আসলে কি তাই? আমার তীর দিয়ে আমি যে শিকার করব, তীর ধনুক দিয়া, আমার হাত যদি সোজা হয়, ধনুকের আগায় কি মাখানো থাকে, বিষ মাখানো থাকে, সেটা লাগলো, পশুর শরীরে বিদ্ধ হইলো, বিষক্রিয়ায় ছটপট করতে থাকলো, তারপরে গিয়ে গলাটা কেটে দিলাম, হয়ে গেল। বিষয়টা তো সহজ। কিন্তু কুসংস্কার, তারা বিশ্বাস করত যে আমি এই পশুর ছবিটা, আমার চিত্রটা আগে গুহার দেয়ালে আঁকতে হবে, তবে আমি পশুটা শিকার করতে পারবো। এইটাতে তারা একটা এইম তৈরি করত, একটা গোল, একটা লক্ষ্য স্থির করত এই ছবি আঁকার মাধ্যমে। বুঝতে পেরেছেন? এখন ঘটনা হচ্ছে, এই গল্পটা আমি
বানায় বানায় করলাম, নাকি গাঁজাখুরি করলাম, না কিভাবে করলাম, আসলে ভুলও তো হইতে পারে। এইটার একটা প্রমাণ আছে। প্রমাণ হলো যে একবার স্পেনে, ইন স্পেন, একজন রাজা ছিলেন। once there lived a king named শাউতুল্লাহ। শাউতুল্লাহ নামে একজন রাজা ছিলেন। এখন এই রাজার once in the morning he was loitering with his little daughter। তার ছোট্ট একটা মেয়ে ছিল, সেই মেয়ের সাথে সে সকালবেলা প্রাতঃভ্রমণ করতেছে, মানে সকালবেলা লইটারিং মানে হাঁটতেছে। সকালে অনেকে এক্সারসাইজ করে। সাডেনলি হি ফাউন্ড his daughter is missing and loudly shouting from a nearby cave। একটা গুহার ভিতর থেকে শাউট আসতেছে, ফাদার ফাদার বুল বুল, মানে বাবা বাবা, বুনো সার করে চিৎকার করতেছে। এখন খুঁজে মেয়েটা কই গেল, মেয়েটা তো নাই। পরে ওই যে শাউট শব্দ থেকে ওই গিয়ে দেখে একটা গুহার ভিতরে ঢুকে গেছে। তো সেখানে লাইট নিয়ে গেছে, যা দেখে যে গুহার দেয়ালে এরকম বিভিন্ন জীব জানোয়ারের ছবি, তীরবিদ্ধ, নিচে অনেক পুরাতন তুলি, তারপরে আপনার বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন ওই যে পাথরের তৈরি হাতিয়ার, এগুলো পড়ে পড়ে আছে। বুঝতে পেরেছেন? তখন এটা তো হুড়োহুড়ি পড়ে গেল, কিরে এগুলো এখানে কেন, গুহার ভিতরে এগুলো, তার মানে অবশ্যই এখানে মানুষ বসবাস করছে কোন সময়, মানুষ তারা তো হাতিয়ার টাতিয়ার। তখন কি হলো যে এই যে অ্যানথ্রোপোলজিস্ট যারা আছে, তারপরে নৃতাত্ত্বিক যারা আছে, এরা কি করলো, সব গবেষকরা সব জড়ো হলো হয়ে, এই যে এখন তো যন্ত্রপাতি আছে, ধরেন একটা মাটির সাথেও যদি আপনি ওই যন্ত্রটা লাগান, সে মাটি কত বছর পুরনো, কত কত সালের, এগুলো কিন্তু আনুমানিক একটা ইয়ে দেয়। দেখেন আপনাদের নওগাঁতেও মাঝে মাঝে কিন্তু অনেক মানে অ্যান্টিকুয়েটেস পুরাকীর্তি পাওয়া যায়। ধরেন যে বিভিন্ন মৌর্য যুগের, গুপ্ত যুগের, পাল যুগের বিভিন্ন ইয়ে পাওয়া যায় না, মূর্তি টুর্তি পাওয়া যায়। সেগুলো কিন্তু ওই যে টেস্ট করে বলে যে এটা অমুক যুগে, যদি 1200 শতাব্দী বা এত হাজার বছর পুরনো বা 250 বছর পুরনো, তখন বোঝা যায় এই সময় ক্ষমতায় কারা ছিল, পাল যুগ বা মৌর্য যুগ বা গুপ্ত যুগ এরকম, তখন এটা লিখে দেয়। তো এখন ঘটনা হচ্ছে সেই সময়ে এই শাউতুল্লাহ যখন এই গুহাটা আবিষ্কার করলো স্পেনে, কোথায়, স্পেনে, তখন এই সব গবেষকরা গিয়ে দেখলো এটা আনুমানিক সেই সময়ে 40,000 বছর আগের ঘটনা। মানে টেস্ট করে বোঝা যাচ্ছে 40,000 বছর আগের ঘটনা। এইটা হলো স্পেনে। এই প্রথম গুহা চিত্রটা আবিষ্কার হলো কোথায়, স্পেনে। এই গুহাটার নাম হলো আলতামিরা। আলতামিরা। তাহলে পৃথিবীর প্রথম গুহা চিত্র কোথায়, স্পেন। নাম কি? তাহলে পৃথিবীর প্রথম গুহা চিত্রের নাম কি হলো, আলতামিরা। এটা কিভাবে আবিষ্কার হইলো, কি এটা কি তো বুঝতে পারলেন? কিভাবে আবিষ্কার হইলো, এটা কি মুখস্থ করা লাগবে? মুখস্থ করার কিছু আছে এখানে? আমি তো বলছি যে আমি গল্প বলবো আর হচ্ছে কি আলোচনা করব। এই আলোচনা মুখস্থ করার কোনো দরকার নাই। এখন যারা ক্লাসে আসে নাই তারা কি করবে, স্যার নোট দেন, এখন এই যে এ পড়বে, শুধু পড়তে পড়তে মনে করেন যে মুখস্থ মানে ভুলে যাবে। ইফ ইউ ট্রাই টু মেমোরাইজ ইয়োর টপিক ইউ উইল ফরগেট মাস্ট। আপনি যদি মুখস্থ করতে যান মাস্ট আপনি ভুলে যাবেন। বুঝতে পারছেন? এখন আপনারা কিন্তু নিজেদের ভাষায় লিখে দিতে পারবেন, তাই না? কিসের পড়াশোনা? আপনি পোস্ট গ্রাজুয়েট, মাস্টার ডিগ্রি পাস, আপনি মুখস্থ করবেন কেন? আপনি ঘটনাটা জানবেন, আপনি লিখে দিবেন, ক্লিয়ার? হাতা তো আমরাই কাটবো। আপনি ঘটনা জানেন, আপনি ঘটনা আপনার ভাষায় আপনি লিখে দিবেন, শেষ। আপনি মুখস্থ করেন কেন? আমি দেখি যে ওরে বাবা, মুখস্থ করার মানে এক একজনের স্টাইল, মনে করেন কোরআন খতম দিচ্ছে, এরকম এরকম করে কোরআন খতম দিচ্ছে। এইটা রং ওয়ে। আবার কেউ কেউ তো মনে করেন যে এই গাইড সহ কোথায় চলে যাবে, পরীক্ষার হলে খুঁজেই পাবে না কোথায় আছে আলতামিরা গুহা না কোথায় যেন, তারপরে মানে খুঁজতে খুঁজতে মানে এটার ভিতরে ঢুকে যাবে। তখন ইনভিজিলেটর এসে বলে আপনারা কি করতেছেন। বুঝতে পারছেন? কাজে ক্লাস করা খুবই জরুরি, বুঝেন না? এখন হয়তো যে কোন একজন টিচারের ক্লাস ভালোই লাগে না, কিন্তু কখনো ভাববেন না যে সেখান থেকেও কিছু নেওয়ার নাই, এরকম ভাবার কোনো কারণ নাই। 10 জন মানুষ একসাথে হইলে সেখান থেকে কিছু নেওয়ার আছে। তো যাই হোক, এখন এই যে পৃথিবীর প্রথম গুহা চিত্রের নাম পাইলাম কি, আলতামিরা। আলতামিরা মনে রাখার একটা বুদ্ধি শিখাই দেই।
আলতা হচ্ছে মীরা নামে একটা মেয়ে, মনে করেন যে পায়ে আলতা পড়ছে, আলতামিরা হয়ে গেছে, এইটা মনে রাখবেন। তাইলে আলতামিরা প্রথম কেপ, দ্য ফার্স্ট কেপ ইন দিস ওয়ার্ল্ড ইজ কল্ড দ্য আলতামিরা। ওকে, সিচুয়েটেড ইন স্পেন। পৃথিবীর প্রথম গুহাচিত্রের নাম কি যেন বললাম? আলতামিরা, এটা মনে রাখবেন। কোথায় অবস্থিত? স্পেন। এখন চিন্তা করলো গবেষকরা যে তাহলে এইরকম গুহা কি শুধুমাত্র স্পেনে নাকি পৃথিবীর অন্যান্য জায়গায় থাকতে পারে, তাই না? তখন এই যে আপনার কি হলো, অনুসন্ধান শুরু হয়ে গেল। অনুসন্ধান শুরু হয়ে তো তারপরে আপনার ফ্রান্সের ডরগনে, এটা তো স্পেন, এরপরে আসেন ফ্রান্সের ডরগন। এই ফ্রান্সের ডরগনে এসে আসলো হচ্ছে আরেকটা গুহা, সেটা হচ্ছে লাক্সো, LAXO। কোথাও লেখা আছে LAS, এটা কোথাও লেখা আছে LASCO। আপনার যে কোনো একটা আপনি লিখতে পারবেন, কারণ হচ্ছে এখানে বিভিন্ন দেশের ভাষা, তো আপনার ল্যাটিন আছে, আমেরিকান আছে, ব্রিটিশ আছে, আবার তাদের আবার আঞ্চলিক ভাষা আলাদা থাকতে পারে। এই জন্য আপনার লাক্সোটা মনে রাখবেন, যে কোনো ভাবে আপনি লিখে দিতে পারবেন। দিস ইজ দ্য সেকেন্ড কেপ or the cave painting in this world. This is situated in France, ডরগন। ফ্রান্সের ডরগনে এটি অবস্থিত। এটি কিভাবে আবিষ্কৃত হলো? How it is invented? Two boys are playing football. ওকে, দুইটা বালক ফুটবল খেলতেছিল। একজন জোরে কিক করছে, বলটা গড়ে যে খুঁজে পাচ্ছে না, তারপরে দেখে যে একটা গর্তের ভিতরে চলে গেছে। ওই গর্ত ধরে যেতে যেতে বল যাইতে যাইতে দেখে যে ওই গর্তের ভিতরে বিশাল গর্ত, তার ভিতরে যা দেখে এরকম ছবি, মানুষের তৈরি অনেক ব্যবহৃত জিনিসপত্র। তখন এটা আবিষ্কার হলো, এই যে এটাও একটা গুহাচিত্র ফ্রান্সের ডরগনে। দিস ইজ সেকেন্ড কেপ ইন দিস ওয়ার্ল্ড। নাম কি যেন? লাক্সো। তাহলে লাক্সো মনে রাখার সহজ বুদ্ধি, লাক্স সাবান আছে, লাক্স সাবান মনে রাখলে লাক্সো মনে থাকবে। ঠিক আছে, এইবার আসেন আমাদের আচ্ছা, এখন দেখেন আমি এখানে প্রাথমিকভাবে কয়টা দেশের নাম লিখলাম বলেন তো? দুইটা, স্পেন একটা আর হচ্ছে ফ্রান্স একটা। এখন স্পেনে সেই সময় হচ্ছে 33টি, স্পেনে হলো 33টি গুহাচিত্র পাওয়া গেছে, আর ফ্রান্সে পাওয়া গেছে হচ্ছে 70টি। বুঝতে পারছেন? তাহলে আমার স্পেনে অন্বেষণ করে বা অনুসন্ধান করে পাওয়া গেছে কয়টি? 33টি। আর ফ্রান্সে কতটি? এখন আমাদের ভারতীয় উপমহাদেশেও কিন্তু কিছু কেপ আছে, গুহা আছে। যেমন হচ্ছে আপনারা এখানে আছে নাকি? অজন্তা ইলোরা নাম শুনছেন? অজন্তা ইলোরা, অজন্তা আর ইলোরা, এটা হচ্ছে আমাদের ভারতীয় উপমহাদেশে দুইটার গুহা। অজন্তা ইলোরা, এটা হচ্ছে ভারতের হায়দ্রাবাদে। কোথায় যেন? ভারতের হায়দ্রাবাদে। হ্যাঁ, অজন্তা ইলোরা ওই পাহাড়ের নিচে গুহা আছে, এটা ভারতের হায়দ্রাবাদে। বুঝতে পারছেন? তাহলে আমাদের এই যে ইন্ডিয়ান এগুলো আবার কেমনে আবিষ্কার হয়েছে? রাখালরা মহিষ চড়াইতে গেছে। রাখাল আছে না, রাখালরা মহিষ চড়ায়। মহিষ নিয়ে তারা চড়াইতে গেছে। মহিষ চড়ানোর কাজে গিয়ে তারা এই অজন্তা ইলোরা এই গুহাগুলো আবিষ্কার করছে। মহিষ চড়াইতে গিয়ে তারা দেখে যে এখানে গর্তের মতো বা গুহার মতো এর ভিতরে ঢুকে দেখে যে প্রাচীন স্থাপত্য, আগের আমলের মানে ইয়ার মতো এই মানুষ ছিল এরকম বোঝা যায়। ঢুকে দেখে যে ওখানে ছবি টবি হাবিজাবি বিভিন্ন। পরবর্তীতে ইন্ডিয়ান সরকার সেটাকে সংরক্ষণ করে এখনো আছে। বুঝতে পারছেন? তাহলে এই যে একটা ব্যাপার যে আমাদের বিশ্ব শিল্পকলার ইতিহাসটা কিন্তু এইভাবে শুরু হয়েছে। তাহলে বিশ্ব শিল্পকলার ইতিহাসটা শুরু হয়েছে কোথা থেকে?
স্পেন থেকে আমাদের গুহাচিত্রের মাধ্যমে কিন্তু শুরু হয়েছে। কিসের মাধ্যমে? গুহাচিত্রের মাধ্যমে, তাই না? তাহলে আমাদের শিল্পকলার ইতিহাসটা কিভাবে শুরু হলো? গুহাচিত্রের ভিতর দিয়ে কিন্তু শুরু হয়ে গেল। মানুষ কুসংস্কার বিশ্বাস করত। তারা মনে করত যে আমরা যদি যে পশুটা শিকার করব সেই পশুর ছবি যদি আমরা গুহার দেয়ালে আঁকতে না পারি তাহলে আমরা আগামী দিনে সেই আহার করতে পারবো না, তাই না? এবং আহার করতে না পারলে আমরা মারা যাব। তার মানে কি জীবিকার তাগিদে কি শিল্প সৃষ্টি হয়েছে নাকি? জীবিকার তাগিদে সৃষ্টি হয়েছে না? জীবিকার তাগিদেই কিন্তু শিল্পের সৃষ্টি হয়েছে। এখন হয়তো সেটা অন্যভাবে, এখন হচ্ছে মানুষ ছবি আঁকে হচ্ছে কি সুন্দর বিউটিফিকেশনের জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য ছবি এঁকে কারো ওয়ালে ঝুলাচ্ছে, বিক্রি করতেছে, দেখতে সুন্দর। কিন্তু ছবি কিন্তু একসময় সৌন্দর্যের জন্য আঁকত। ছবি কিন্তু প্রয়োজনে আঁকতো মানুষ, সৌন্দর্যের জন্য আঁকতো না, প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে ছবি আঁকতো মানুষ। এখন দেখেন এবার আমরা উল্লেখযোগ্য যে একটা বিষয় নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে আলতামিরা তো বললাম, তাই না? আলতামিরা বললাম, আলতামিরা বললাম, লাক্সও বলছি। আর একটা আসেন ফর্ন দা গম, বাংলা হচ্ছে এরকম লিখবেন, ফন্ট দা গম। এই ফন্ট দা গমটা কি আপনাদের প্রশ্ন হইতে পারে। আমি কিন্তু লেকচার যেভাবেই দেই বা যেভাবেই দিচ্ছি এটা কিন্তু আপনাদের ওই এক্সাম মানে ওইটাকে মাথায় রেখে কিন্তু আমি লেকচার দিচ্ছি, এক্সামে কি কি আসতে পারে সেটা বলি। এখন ফন্ট দা গমটা কি প্রশ্ন হতে পারে। ফন্ট দা গম কি? ফন্ট দা গম কি? ফন্ট দা গম হচ্ছে, এটি ফ্রান্সে অবস্থিত। ফন্ট দা গম ফ্রান্সে অবস্থিত। কেমনে মনে রাখবেন? এই এফ মনে রাখবেন, এফ তে ফন্ট, এফ তে ফ্রান্স। তাহলে সহজ বুদ্ধি শিখাই দিলাম। ফন্ট দা গম এটি ফ্রান্সে অবস্থিত একটি গুহাচিত্র। এখন এটি কি? ফন্ট দা গম কি জানো? একটি গুহা, তাই না? এই গুহার ভিতরে কি কি ছবি ছিল দেখেন। ছিল হচ্ছে লোমশ হাতি, এগুলো লেখা লাগবে না, আপনাদের শিটে আছে। হাতি, বাইসন, বাইসন, শকুন, নেকড়ে বাঘ, নেকড়ে বাঘ ইত্যাদি এগুলো ছিল। এখন দেখেন ফন্ট দা গম ফ্রান্সে অবস্থিত একটি গুহা। এই গুহার ভিতরে কি কি চিত্র আমরা পেয়েছি? পেয়েছি হচ্ছে লোমশ হাতির ছবি আমরা পেয়েছি, আমরা বাইসন পেয়েছি, শকুন পেয়েছি, নেকড়ে, নেকড়ে মানে হচ্ছে শিয়ালের মতো এক ধরনের থাকে না, মানে অ্যাটাক করে কিন্তু খুব হিংস্র কিন্তু, এবং বাঘ। তাহলে কি এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি? তারা হাতির মাংস খাইতো, হাতি শিকার করতো আদিম মানুষ। তারপরে যে বাইসন মানে বুনো ষাঁড় শিকার করতো, শকুন শিকার করতো, তারপরে নেকড়ে বাঘ এগুলো শিকার করে তারা খাইতো। এটা বুঝতে পারলাম, তাই না? তাহলে এই ছবিগুলো আমরা পেলাম। এগুলো কি আসলে? এগুলো হচ্ছে প্রাগৈতিহাসিক শিল্পকলার নিদর্শন, প্রাগৈতিহাসিক শিল্পকলার নিদর্শন। এখন হচ্ছে যে শুরুতে একটা কথা বলার ছিল, সেটা বলি নাই, সেটা হচ্ছে প্রাগৈতিহাসিকটা কি? প্রাগৈতিহাসিক, এই প্রাগৈতিহাসিকটা আসলে কি বলেন তো? এই প্রাগ প্লাস ঐতিহাসিক, তাই না? ঐতিহাসিক মানে ইতিহাস সম্বলিত। ঐতিহাসিক মানে কি? ইতিহাস সম্বলিত। আর প্রাগ মানে কি হচ্ছে কি? প্রাগ মানে পূর্বের, মানে ইতিহাসেরও পূর্বের যে ঘটনা। এখন ইতিহাস যেটা সেটা তো সময় উল্লেখ থাকবে। আপনার 1945 সাল, 1971 সাল, তাই না? 1854, 1856 আছে ডেফিনেট। আর প্রাগৈতিহাসিক সময়কালটা আনুমানিক উল্লেখ থাকে, আনুমানিক 1300 শতাব্দী, আনুমানিক এত। মানে প্রাগৈতিহাসিক জিনিসটা এখানে হচ্ছে ইতিহাসেরও পূর্বের কিছু ঘটনা, অনুমান নির্ভর ঘটনা আমরা যে নিয়ে আসি, যেগুলো
অনুসন্ধিৎসু মানে রিপোর্ট, যেগুলো অনুসন্ধানের মাধ্যমে আমরা একটা ধারণা করে একটা রিপোর্ট তৈরি করছি, সেটাই হচ্ছে প্রাগৈতিহাসিক। ক্লিয়ার বিষয়টা? এখন এই যে আমাদের যে প্রথমে একটা আসলে হচ্ছে আলতামিরা, লাস্কো, ফন দ্য গম, তারপরে আমি এখানে কি লিখছিলাম যেন, অজন্তা, ইলোরা, আচ্ছা এখানে বলতেছে যে আফ্রিকার মানুষের জীবন যুদ্ধ, তারপরে পর্বতের তিসিলিন মালভূমি যে আছে, বিখ্যাত পর্বত বা চিত্রগুলিতে ফুটে উঠেছে। এই চিত্রগুলিতে তীর ধনুক, অর্থাৎ তারা পাহাড়ের গায়েও মানে কিছু আফ্রিকান যে অধিবাসীরা, আমাদের আফ্রিকার অধিবাসীরা এখনো আফ্রিকার এমন এমন কিছু ধরেন যে জায়গা আছে যেখানকার মানুষ কিন্তু এখনো সভ্য না। এখন আপনারা এই যে ইয়েতে দেখবেন, টেলিভিশনের যে বিভিন্ন চ্যানেলগুলো আছে আমাদের, জিওগ্রাফি বা ডিসকভারিগুলো যে দেখায়, সেখানে দেখবেন যে এখনো এমন এমন রিমোট এরিয়া আছে যেখানে আফ্রিকার মানুষ এখনো সভ্য হয়নি, এখনো পোশাক মানে বা লজ্জা নিবারণের জন্য গাছের লতাগুল্ম বা বিভিন্ন শর্ট ইয়ে পড়তেছে, এখনো সেখানে সভ্যতার আলো এখনো পৌঁছেনি। বুঝতে পেরেছেন? তাহলে এই যে আফ্রিকান জনগোষ্ঠীর যে একটা অংশ, তারা হয়তো বন জঙ্গলে বা বিভিন্নভাবে যাদের গুহা ছিল না, তারা কি করতো, পাহাড়ের গাত্রে বা কোনো মালভূমি আছে সেখানে একটা স্পেস আছে, সেখানে তারা এই ছবিগুলো আঁকতো। তার মানেটা বোঝা যাচ্ছে কি, তারা বিশ্বাস করত, এই কুসংস্কারটা বিশ্বাস করতো যে পশুটা আমি শিকার করব, সেটার ছবি যদি আমি আঁকতে না পারি তাহলে সে পশুটা আমি শিকার করতে পারবো না। তাহলে এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে প্রাগৈতিহাসিক গুহাচিত্রের মূল বিষয়বস্তুটা কি, তাহলে আপনি লিখতে পারবেন না? পারবেন? মূল বিষয়বস্তু কি? মূল বিষয়বস্তু হচ্ছে তারা শিকারী জীবনযাপন করতো, তারা বিশ্বাস করতো যে আমি যে পশুটা শিকার করবো তার ছবি যদি আমি আঁকতে না পারি তো শিকার করতে পারবো না, আর শিকার করতে না পারলে খাইতে পারবো না। এই জন্য জীবিকার তাগিদে তারা হচ্ছে ছবি আঁকা শিখছে, এবং এই বিভিন্ন গুহাচিত্র, যে গুহাচিত্র, তাই না, এর মাধ্যমে আমাদের এই যে প্রাগৈতিহাসিক শিল্পকলার যে বিকাশটা এভাবে হয়েছে। তাইলে বিষয়টা কিন্তু ক্লিয়ার। এবার আসেন, এখানে আপনাদের এখানে বেশ কিছু মানে স্থানের আমি যেভাবে শুরু করলাম, ধারাবাহিকভাবে কয়েকটা প্রাগৈতিহাসিক শিল্পকলার বর্ণনা আছে। তো তার ভিতরে উল্লেখযোগ্য আমি একটা বলি, ভেনাস অফ উইলেনড্রফ। বলেন। প্রাগৈতিহাসিক শিল্পকলার বিষয়বস্তু হচ্ছে মানুষের শিকারী জীবন এবং কুসংস্কার। ঠিক আছে? তারা জাদুবিদ্যা বিশ্বাস করত, কুসংস্কার বিশ্বাস করত, এবং তারা বিশ্বাস করত যে আমি যে পশুটা শিকার করব তার ছবি যদি গুহার দেয়ালে আঁকতে না পারি পশুটা শিকার করতে পারবো না। তাহলে পশু শিকার করে তাদের খাবার মানে জোগাড় করতে হয়, তাহলে তারা কি জীবিকার জন্যই পশু শিকার করতো বা জীবিকার জন্যই ছবি আঁকতো, এটাই তো বোঝা যাচ্ছে। তাইলে এই যে পশু শিকার আর হচ্ছে যে ধর্মীয় কুসংস্কার, এটাই হচ্ছে মূল বিষয় ছিল। বুঝতে পারছেন? এবার আসেন ভেনাস অফ উইলেনড্রফ। এটা কি আপনাদের আসবে? ভেনাস অফ উইলেনড্রফটা কি? ভেনাস অফ উইলেনড্রফ এটি হচ্ছে অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, প্রাপ্তিস্থান। আচ্ছা, এটা হচ্ছে একটা মাতৃকা মূর্তি। ভেনাস অফ উইলেনড্রফ একটা মাতৃকা মূর্তি। কি মূর্তি? মাতৃকা মূর্তি। মাতৃকা মূর্তিটা কি মানে হচ্ছে যে নারীর যে মাতৃত্ব, এটাকে তারা এমফাসাইজ করার জন্য এটাকে
বোঝানোর জন্য, এটাকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য এই ভেনাস অফ উইলেনড্রফ একটা মূর্তি নির্মাণ করা হয়েছে অস্ট্রেলিয়াতে। কোথায় নির্মাণ করা হয়েছে? অস্ট্রেলিয়াতে এই ভেনাস অফ উইলেনড্রফ একটা মাতৃকা মূর্তি নির্মাণ করা হয়েছে। মানে এই মূর্তিতে একজন প্রেগন্যান্ট মহিলাকে দেখানো হয়েছে, বুঝতে পারছেন? এখন এটির উচ্চতা হচ্ছে 5 ফিট। ভেনাস মূর্তিটি শস্য ও সৌন্দর্যের দেবীর ধারণ ও ধর্মীয় চেতনা থেকে নির্মিত। আচ্ছা, ভেনাস হচ্ছে শস্য ও সৌন্দর্যের দেবী, শস্য এবং সৌন্দর্যের দেবী। আবার এই ভেনাসের সাথে মিল রেখে, এই ভেনাস অফ উইলেনড্রফ এই মাতৃকা মূর্তির সাথে মিল রেখে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, আমাদের ভারতীয় এটা মৌর্য যুগের একটা মূর্তি নির্মাণ করা হয়েছিল, যেখানে আমাদের ভারতীয় উপমহাদেশে কিন্তু নারী মূর্তিগুলো বা নারীদের চিত্রগুলোকে ধরেন নিতম্ব একটু মোটা করে দিবে, তারপরে ব্রেস্টের জায়গাগুলোকে বড় করে দিবে। এটার কিন্তু এখন আমরা যখন ছবি আঁকতাম, দেখা যাচ্ছে আমাদের সাধারণত ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, আমাদের ভারতীয় উপমহাদেশের আমরা যারা আর্টিস্ট, আমরা এই কাজগুলো যখন করতাম প্রথমে মনে হইতো কি ব্যাপার, মানে এরকম করে একটা নারীর ফিগার এরকম করে আঁকতেছে কেন? একটা নারী তো আসলে এই এরকম না, মানে নিতম্ব এত এত বড়, তারপরে স্তন বড় করে আঁকার তো কোনো দরকার নেই। তখন এটা আমরা স্যারকে প্রশ্ন করলাম, আমাদের অ্যাস্থেটিক্স নিতেন এক স্যার, তো তিনি বলতেন যে আসলে আমাদের যে ভারতীয় উপমহাদেশের নারীকে উর্বরতার প্রতীক মনে করা হতো। উর্বরতার প্রতীক কেন? যে এখানে যে এই যে শস্য শ্যামলা এবং সুফলা যে আমাদের এই ভারতীয় উপমহাদেশ, এখানে মানে একজন শিশু বেড়ে উঠবে যে মাতৃদুগ্ধ পান করে, যে মাতৃদুগ্ধে যে তার যে সবল হয়ে উঠবে, হ্যাঁ, প্রস্ফুটিত হবে, এখানে যে সে এনার্জিটা গ্রো করবে, এটার জন্য কোনো ঘাটতি না থাকে, বুঝতে পারছেন? মানে আমাদের ভারতীয় উপমহাদেশের মায়েদের মানে এরা হচ্ছে সর্বপ্রকার উর্বরতার প্রতীক। এখানে কোনো আমাদের এই যে কি বলে পুষ্টির অভাব নাই। এই কনসেপ্ট থেকে তারা এই যে নারী দেহকে এইভাবে করত, বুঝতে পারছেন? এই যে আমি বললাম না যে সবই কিন্তু কনসেপ্ট, প্রাগৈতিহাসিক কাল থেকে কিন্তু এই কনসেপ্টগুলো আসতেছে। তো ভেনাস অফ উইলেনড্রফ অস্ট্রেলিয়াতে প্রাপ্ত যে মূর্তিটি সেম, তারা এখানে কি বলতেছে, শস্য উর্বরতা এবং সৌন্দর্যের দেবী হিসেবে এই ভেনাস অফ উইলেনড্রফ। তাহলে বিষয়টা তো তাই হলো, তাই না? এখন এখানে লিখছে রিলিফ হর্স, ফ্রান্সের ডরগনে অবস্থিত। সময়কাল উল্লেখ আছে, এই সময়কালগুলো হয়তো ওইভাবে আপনাদের মনে থাকবে না। 7 ফুট দীর্ঘ রিলিফ পদ্ধতিতে তৈরি একটি ঘোড়ার ভাস্কর্য। রিলিফটা কি, তাই না? রিলিফ। আচ্ছা, আপনারা কখনো নওগাঁতে গিয়েছেন? পাহাড়পুর, নওগাঁ এগুলোতে গিয়েছিলেন? মহাস্থান গিয়েছিলেন? ওই যে পোড়ামাটির ফলক দেখছেন? মানে পোড়ামাটির একটা স্ল্যাবের উপরে আবার একটা ভাস্কর্যের মতো, তাই না? এটা কি দেখছেন? এটাকে বলা হয় রিলিফ। রিলিফ মানে অর্ধেক অংশ বের করানো, তাই না? একটা স্ল্যাবের উপর, নির্দিষ্ট একটা স্ল্যাবের উপরে। ভাস্কর্য হচ্ছে 2 ধরনের। প্রথমত, কয় ধরনের? রিলিফ হচ্ছে ভাস্কর্যের একটা ফর্ম। ভাস্কর্য হচ্ছে কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে ফ্রি স্ট্যান্ডিং, আর একটা হচ্ছে রিলিফ। এটা হলো ফ্রি স্ট্যান্ডিং মানে মুক্ত, আর এটা হচ্ছে আবদ্ধ তল বিশিষ্ট। এখন আপনারা এই যে বগুড়াতেই দেখবেন যে ওই যে ঘোড়ার ভাস্কর্য আছে, দেখছেন? ওই যে ভিএম স্কুলের সামনে কোর্টের ওখানে একটা ভাস্কর্য আছে, ঘোড়ার ভাস্কর্য। একটা হচ্ছে ফ্রি স্ট্যান্ডিং, মুক্ত। আর ওই যে আপনারা যে টেরাকোটায় দেখলেন, ওই পোড়ামাটির ফলকের সাথে যে একটা ভাস্কর্য দেখলেন, এটা হচ্ছে রিলিফ বা আবদ্ধ তল বিশিষ্ট। একটা স্ল্যাবের উপরে, তাই না, পেস্ট করে তল বিশিষ্ট। তাইলে আপনার রিলিফটা হচ্ছে ভাস্কর্যের একটা ফর্ম। দেয়ার আর 2 টাইপস অফ স্কাল্পচার, ভাস্কর্য। স্কাল্পচার
ভাস্কর্যের দুইটা ফর্ম থাকে, একটা হচ্ছে আপনার রিলিফ আর একটা হচ্ছে ফ্রি স্ট্যান্ডিং, মুক্ত আর আবদ্ধ তলবিশিষ্ট রিলিফ। এখন এই তো মোটামুটি এখানে। আর আচ্ছা, এখন ধরেন প্রাগৈতিক শিল্পকলার এই উৎপত্তির কারণ যদি বলি, তাহলে হচ্ছে এখানে একটুখানি ইতিহাস আপনার জানতে হবে। সেটা হচ্ছে পৃথিবীতে প্রথম যে যুগটা আসে, আমাদের একটু যুগ বিভাগ করতে হবে। সেটা হচ্ছে যে প্রথম যুগটা কি যুগ ছিল বলেন তো? বরফ যুগ, আইস এজ। বরফ যুগে মানুষের কোনো অস্তিত্বের সন্ধান পাওয়া যায়নি, বুঝতে পারছেন? তো বরফ একটা সময় পৃথিবীর মানে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বরফ গলতে শুরু করে। এটা হচ্ছে প্রাগৈতিহাসিক শিল্পকলার হচ্ছে ইতিহাস, বুঝতে পারছেন? এখন তারপরে বরফ যুগের অবসান ঘটে। অবসান ঘটানোর পরে আসলো হচ্ছে প্রস্থের যুগ, প্রস্থের স্টোন এজ, বুঝতে পারছেন? তাহলে আইস এজ শেষ হয়ে গেল। আইস এজ, এই আইস এজ নিয়ে অনেক কিন্তু আছে, কার্টুন আছে, সিনেমা আছে, দেখবেন। এগুলো তো দেখেন নাই, দেখার চেষ্টাও করেন নাই, মানে দেখলে পাপ হয়, এরকম একটা কনসেপ্ট আপনাদের, তাই না? সিনেমাও দেখেন না, গানও শোনেন না, তারপরে ছবি আঁকাও ভালো লাগে না, সবকিছুই খালি বাধা আর বাধা। একসময় হুজুররা বলতো ছবি উঠলে পাপ হয়, তারা এখন দিব্যি উঠতেছে এবং হজে যাচ্ছে, লাগতেছে, প্রয়োজন বলছে না, প্রয়োজনে করা যাবে। এখন ফতোয়া কিন্তু চলে আসছে, প্রয়োজনে করা যাবে, অপ্রয়োজনে করা যাবে না। তারপরে বললো যে মানুষের ছবি আঁকলে পাপ হয়, হুজুররা বলতো। এখন কিন্তু নামাজ শিক্ষা বইতে ইনশাল্লাহ চলে আসছে ছবি, মানে কিভাবে দেখাই দিচ্ছেন, কিভাবে পড়তে হবে, কিভাবে করলে ভুল হবে, প্রয়োজনে করা যাবে, এটা ফতোয়া দিল। এখন আবার বলতেছে কি, চেহারা না থাকলে হলো, চিনা না গেলে হলো। ইনশাল্লাহ এক সময় আশা করতেছে চেহারাও আসবে, তখন বলবে যে না, প্রয়োজনে তো চেহারাও তো আসবে। আপনার যখন চিনতে পারতেছে না মানুষ, ক্রাইম সিনগুলোতে অনেক সময় দেখেন না যে এই ডিবির কিন্তু আর্টিস্ট থাকে, তারা কিন্তু বর্ণনা অনুযায়ী ছবি এঁকে নিচ্ছে, বুঝলেন? কিন্তু মানে নিজের প্রয়োজনে কিন্তু ফতোয়া চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছেন? এখন ইসলামী হিস্ট্রি কিন্তু আমরা টুকটাক একটু পড়েছি। আমরা যখন এই চারুকলাতে পড়েছি, আমাদের একটা পার্ট ছিল মুসলিম আর্ট। মুসলিম আর্ট একটা পার্ট আমাদের ছিল, সেখানে ইসলামের চিত্রকলার অবস্থান কি, হাদিস এবং কোরআনের আলোকে ব্যাখ্যা করো, এই পার্টটা আমরা পড়েছি। সেখানে কিছু অ্যারাবিক কিছু বিশ্লেষণ ছিল, আনসাব, তাইর, মুসাব্বির, এই যে আয়াতের বিশ্লেষণগুলো ছিল, এগুলো থেকে আমরা করেছি। মক্কা বিজয়ের পরে এটা তো আবার অন্য টপিকে চলে গেল আমার, মানে এটা বলতে গেলে আরো দুইটা লেকচার লাগবে। মানে কেন ব্যান্ড হলো ছবি আঁকাটা বা মূর্তি নির্মাণ, কেন ব্যান্ড হলো, এটা তো আরো দুইটা ক্লাস লাগবে। যাই হোক, ওইদিকে যাচ্ছি না, বুঝতে পারছেন? ঘটনা হচ্ছে আপনি কি নিচ্ছেন, আপনার শিক্ষাটা কি, আপনি শিক্ষা অর্জন করতে পারছেন কিনা, এটাই হলো মূল ব্যাপার, বুঝতে পারছেন? আপনি অনেক কিছু দেখবেন, অনেক কিছু সেখান থেকে আপনার ভালোটা আপনার নিতে হবে, মন্দটা ফেলে দিবেন। ক্লিয়ার? আমি এতক্ষণ যে বকবক করলাম, এর সবকিছুই তো আপনার দরকার নাই, যেটুকু দরকার সেটুকু নিবে। এখন দেখেন যে কি বললাম যেন, প্রস্তর যুগের কথা বললাম। তাহলে আইস এজ শেষ হয়ে গেল, আমার প্রস্তর যুগ চলে আসলো। প্রস্তর যুগকে আবার তিনটা স্টেজে ভাগ করছে। প্রস্তর যুগ কয়টা? প্রস্তর যুগ একটা হচ্ছে নব্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ। তারপরে আসলো মধ্য প্রস্তর যুগ, ঠিক আছে? আর একটা কি আসলো? নব্য প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, আর কি প্রাচীন প্রস্তর যুগ। এখানে দেখেন, পাথরের যুগের প্রাথমিক পর্যায়ে প্রত্নতত্ত্ব প্রস্তর যুগ হিসেবে উল্লেখ করা হয়। প্রাথমিক একটু প্রবলেম, সেই জন্য ক্লাসটা করতে হবে, বুঝতে পারছেন? আপনার এটা মুখস্থ করার দরকার নেই, আপনাকে শুনে যাবেন। আইস এজ শেষ হয়ে গেল, তখন মানুষের উদ্ভব হয়নি। যখন প্রস্তর যুগ আসলো,
নব্যপ্রস্তর যুগে তখনও মানুষের আবির্ভাব এই প্রাগৈতিহাসিক ইতিহাস হিসেবে, মানে প্রাগৈতিহাসিক চিত্রকলার যে বর্ণনা সেই হিসেবে মানুষের আবির্ভাব তখনও ঘটেনি। মধ্যপ্রস্তর যুগে এসে যে আমি বললাম যে ওয়ান্স দেয়ার অ্যারাইভ দ্য হোমো স্যাপিয়েন্স ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে প্রথম মানুষের আগমন ঘটল। এখন কেউ কেউ কি করবে, এই প্রাগৈতিহাসিক এই ইতিহাসের সাথে ধর্মতত্ত্ব করবে, যোগ করে বুকলেট পাকায় আওলা ঝালা করে ফেলবে। কে রে, পৃথিবীতে মানুষের আগমন ঘটলো, হ্যাঁ তাইলে কি আদম আলাইহিস সালাম আসলো নাকি আসলো, এই তাহলে গেল। বুঝতে পারছেন? ওই রকম জ্ঞান এখন আমার হয় নাই, সত্যি কথা বললাম, আমার জ্ঞান খুবই সীমিত, খুবই কম। ওই ধর্মতাত্ত্বিক বিশ্লেষণ করার মতো সক্ষমতা আমার হয়নি, সেই জন্য আমি ওখানে যাচ্ছি না, আমি ওদিকে যাব না। মানুষের আগমন ঘটলো, মানুষ বন জঙ্গলে যে ঘুরে বেড়াতো এটা অনুমান করাই যায়, কারণ আমরা এখনো বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, টেলিভিশন বা খবরের ভিতরে বা বিভিন্নভাবে কিন্তু আমরা এটা দেখি। আফ্রিকার বিভিন্ন, ইভেন আপনার ইন্ডিয়াতেও অনেক জায়গা আছে যেখানে, ইন্ডিয়া আমাদের, ভারত তো ছোট না বড়, সেখানেও দেখবেন যে অনেক জনগোষ্ঠী, নৃগোষ্ঠী আছে যাদের জীবন ব্যবস্থা আপনি খেয়াল করে দেখবেন। বুঝতে পারছেন? সেই থেকে আমরা কিন্তু ধারণা করতেই পারি যে মানুষের জীবন ব্যবস্থাটা কেমন ছিল, এটা কিন্তু আমরা অনুমান করতেই পারি, আমরা তো দেখতে পাচ্ছি বিষয়গুলো। এখন দেখেন, এই যে যুগগুলো, প্রস্তর যুগের কিছু নিদর্শন আছে। এক হচ্ছে দক্ষিণ পশ্চিম ফ্রান্সের ডরগন, পিরেনাস পর্বতের উত্তাল ঢাল ও উত্তর স্পেনের কন্টারিয়া পর্বত। এছাড়া স্পেনের মাদ্রিদ ও মালাগা অঞ্চলে প্রচুর গুহাচিত্র পাওয়া যায়। নিদর্শনগুলোর ভিতরে কি আপনি বলবেন? প্রাগৈতিহাসিক নিদর্শনগুলো যদি বলে, আপনাকে যদি বলে প্রাগৈতিহাসিক শিল্পকলার কিছু নিদর্শন বলেন, তখন আপনি কি বলবেন বলেন? এতক্ষণ কিন্তু এটাই বকবক করলাম, বলেন বলেন। এই যে আলতামিরা, লাস্কো, ফন্ডগম, অজন্তা, ইলোরা, তারপরে আপনার এই যে নিদর্শনের ভিতরে কই গেল, এই যে ভেনাস অফ উইলেন রক, এগুলো কি নিদর্শন না? তাইলে আমাকে যেভাবেই ঘুরাবেন বা আপনাকে যেভাবে প্রশ্ন করুক, আপনি কিন্তু একটা জায়গায় আসতে পারতেছেন, তাই না? তাহলে এগুলো হচ্ছে প্রাগৈতিহাসিক শিল্পকলার নিদর্শন। এগুলো কোথায় কোথায় পাওয়া গেছে? স্পেনে পাওয়া গেছে 33টা, তারপরে ফ্রান্সে পাওয়া গেছে 70টা, তারপরে পিরেনিস পর্বতমালা, মালভূমি, বিভিন্ন জায়গায় যে এই পাওয়া গেছে। এই জিনিসগুলো এইভাবে আসবে। এরপরে এই যে এগুলো যে আছে আপনাদের, দেখেন আমি বলি, এই যে প্রাগৈতিহাসিক মানুষেরা কেন গুহাচিত্র এঁকেছিল, যত প্রশ্ন এরপরে পাবেন, যত প্রশ্ন পাবেন, এই উত্তরগুলো আমি এতক্ষণ বক বক করে এগুলো সেরে ফেলছি। কাজে এটাতে আমি গেলাম না, ওইটা খালি একবার করে রিডিং করবেন আপনারা। কি করবেন মানে আমার কথাগুলো এটার ভিতরে আছে কিনা এটা মিলাবেন, শুধু মুখস্থ করবেন না কিন্তু। বুঝতে পারছেন? এইবারে মিশরীয় সভ্যতা নিয়ে একটু কথা বলি। সরি, তাহলে বিশ্ব শিল্পকলার ইতিহাসের আপনার শুরু হইলে হচ্ছে প্রাগৈতিহাসিক শিল্পকলা দিয়ে। এখন বিশ্ব শিল্পকলার ভিতরে আপনার কিছু কি আসবে? সভ্যতা আসবে, সিভিলাইজেশন। আমরা তো এতক্ষণ মানে সিভিলাইজড ছিলাম না, নন সিভিলাইজড ছিলাম, উলঙ্গ ছিলাম, তাই না? এখন একটু পোশাক পরিচ্ছদ পরা যায় কিনা সেটা চিন্তা ভাবনা করি। বুঝতে পারতেছেন ঘটনা? এতক্ষণ কি সিভিলাইজড ছিলাম আমরা? প্রাগৈতিহাসিক কি সিভিলাইজড না। তারপর সভ্যতার বিকাশ হয়েছে, মানুষের চাহিদা অনুযায়ী কি হয়েছে? সভ্যতার বিকাশ হয়েছে। তো সভ্যতার বিকাশ হয়েছে মানে সিভিলাইজেশন হয়েছে। আমরা প্রথমে একটা সভ্যতা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা আচ্ছা, হিস্ট্রি কেউ পড়েছেন? হিস্ট্রির কেউ আছেন এখানে? নেই। সাবসিডিয়ারি কেউ ছিল না হিস্ট্রিতে? মানে এক পার্ট পড়তে হয় এরকম অনেক ছিল না? কারণ নাই, সবাই কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নাকি? আর্টসের তো একটু জানা দরকার।
আচ্ছা, মিশরীয় সভ্যতা দেখেন, আমরা এটা জানি মিশরীয় সভ্যতা কি নীল নদের তীরে গড়ে উঠেছিল, তাই না? নীল নদের তীরে না মিশরীয় সভ্যতা? আচ্ছা, সময়কাল আমার মনে নাই, আমার মনে থাকে কম, মুখস্থ করি না তো। আচ্ছা, তাহলে এই মিশরীয় সভ্যতা নীল নদের তীরে গড়ে উঠেছিল। আর মেসোপটেমিয়া কোথায় গড়ে উঠেছিল বলেন তো? টাইগ্রিস অ্যান্ড ইউফ্রেটিস নদীর তীরে, তাই না? আচ্ছা, এগুলো মনে থাকলেই হবে, সময়কালটা পরীক্ষার আগে একটু মানে আনুমানিক দেখে যাবেন। এখন দেখেন, আমি কিন্তু খুব শর্টকাট পড়াচ্ছি, মানে কানা ঘোড়া সোজা দৌড়, মানে হবর জবর করে মুখস্থ করার কোনো অপশন নাই। তাইলে এই যে মিশরীয় সভ্যতাটা গড়ে উঠলো নীল নদের তীরে, এই মিশরীয় সভ্যতা ছিল ধর্মভিত্তিক সভ্যতা। কি সভ্যতা? ধর্মভিত্তিক। আপনার প্রত্যেকটা সিভিলাইজেশন পড়বেন হচ্ছে শর্টকাট কিছু টেকনিকে, যে এটা প্রত্যেকটা সভ্যতা কিন্তু বিকাশ হয়েছিল কোন একটা নদীর তীরে, সভ্যতাগুলোর বিকাশ হয়েছিল। আগে নদী ছাড়া কিন্তু সভ্যতার বিকাশ হতো না। কারণ হচ্ছে যোগাযোগের মাধ্যম হিসেবে নদী, পণ্য পরিবহন থেকে শুরু করে, তাহলে আপনার এক জায়গায় বাজারজাত করতে হবে, একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতে হবে। হ্যাঁ, পণ্য পরিবহন না হলে তো আপনি সিভিলাইজেশন হবে না, সভ্যতার বিকাশ হবে না। তো ওই সময় তো মনে করেন যে নদী একমাত্র পথ, তাই না? আপনার করতোয়া নদী কে কেন্দ্র করে কিন্তু 15 নগরী গড়ে উঠেছিল। জাহাজঘাটও আছে কিন্তু, যদিও জাহাজও নাই, নদীও নাই, পানিও নাই, কিন্তু ওই যে দেখবেন মহাস্থানে জাদুঘরের আগে একটা ব্রিজের মতো আছে না, মানে সামনে মোড় যে ঘুরলো, দেখছেন না মহাস্থান? ওখানে দেখবেন লেখা আছে জাহাজ ঘাট। খেয়াল করেন নাই? আপনারা কই যান গো? আপনারা কি দেখতে যান? আমি একটু কিছু বুঝি না। আন্দাজে যায় মনে হয় যে মানে কেউ যায় হচ্ছে মানে পুরাকীর্তি দেখতে, আর কেউ কিছু মানুষজন দেখে চলে আসে। তাহলে কি ভ্রমণ করতে গেলেন, কি দেখলেন? জাহাজ ঘাট লেখা আছে সুন্দর করে। ওখানে এক সময় ওই করতোয়া নদী দিয়ে পণ্য পরিবহনের জন্য জাহাজ এসে ওখানে থামতো, নোঙ্গর করতো, এবং এই অঞ্চলের মানুষের যে বাণিজ্য, ব্যবসা বাণিজ্য ওখান থেকে মনে করেন যে ইয়া হইতো। চট্টগ্রাম বন্দর কি ব্যবসা বাণিজ্যের জন্য এই যে বন্দর কেন্দ্রিক ছিল বা নদী কেন্দ্রিক ছিল, সমুদ্র কেন্দ্রিক ছিল, বুঝতে পেরেছেন? তাহলে as like as same মিশরীয় সভ্যতা, দ্য সিভিলাইজেশন অফ মিশর, হ্যাঁ, এই সভ্যতাটা হচ্ছে নীল নদের তীরে গড়ে উঠেছিল, এবং এটা ছিল ধর্মভিত্তিক সভ্যতা। কি ভিত্তিক সভ্যতা? ধর্মভিত্তিক। এইটুকু ক্লিয়ার। এখন দেখেন, ধর্মের ভিতরে তো কুসংস্কার আছে না? এক একজন এক একটা বিশ্বাস করি আমরা। ধরেন ইসলাম ধর্মের যারা, মুসলমান যারা, আমাদের ভিতরে তো কত রকম বাহাম চলে আসে। হ্যাঁ, কেউ এনায়েতপুরি, হ্যাঁ, কেউ মনে করেন যে ফুরফুরা, হ্যাঁ, কেউ মনে করেন যে ওই জাকির নায়ক পছন্দ করে, কেউ জাকির নায়ককে কাফের আখ্যা দেয়, মানে মেসাকার অবস্থা, মানে পুরা একটা হসপস। হসপস তো খেলে টেস্টি লাগে, হসপস মানে খিচুড়ি, খিচুড়ি তো খাওয়া যায়, কিন্তু আমাদের ভিতরে যে ধর্মীয় মতবাদ এক একজনের, একজন মানুষ বক্তব্যের ভিতরে আরেকজন মানুষের কাফের করতেছে, তাইলে কত ভেদাভেদ আছে না? এখন ধর্মের ভিতরে এগুলো আছে, হিন্দু ধর্মের ভিতরেও আছে, এরকম বিভিন্ন আছে, ভাগ আছে। কেউ ইসকন পছন্দ করতেছে, কেউ করতেছে না, আছে না আপনাদের ভিতরে? আছে। এই যে বিভিন্ন ধর্মের ভিতরে যে মতনৈক্য আছে বা কুসংস্কার আছে, বিভিন্ন রকম আছে, এখন এই ব্যাপারগুলো ধর্মভিত্তিক সভ্যতা, মিশরীয় সভ্যতার ভিতরেও ছিল। বুঝতে পেরেছেন কেমন ছিল? তারা ফারাওদের যারা সম্রাট ছিল, রাজা ছিল, তাদেরকে শ্রেষ্ঠ মনে করত। বুঝতে পেরেছেন? তাদের খেদমত এবং অর্চনাকেই তারা পূর্ণ মনে করত, এবং স্বর্গলাভের মানে পথ মনে করত, যে আমি যদি ফারাওদের খেদমত এবং এই মানে অর্জন করতে পারি, আস্থা অর্জন করতে পারি, তাহলে আমি স্বর্গে চলে যাব। বুঝতে পেরেছেন? তো ফারাওরা কে ছিল? মানুষ ছিল নাকি কি ছিল? ফারাও তো মানুষই ছিল। ফারাও মানে রাজা, মিশরীয় ভাষায় ফারাও মানে হচ্ছে রাজা। রাজা তো মানুষ ছিল, তো রাজার খেদমত করে আপনি স্বর্গলাভ চিন্তা ভাবনা করতেছেন, তাহলে কি কুসংস্কার না এটা? হিন্দুরা ঈশ্বরের বা ভগবানের হচ্ছে যে
কি সন্তুষ্টি অর্জনের চিন্তা করে, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চিন্তা করি, কিন্তু দুইটাই তো অদৃশ্য। অদৃশ্য, কিন্তু তারা ফারাওদের সন্তুষ্টি অর্জনকে মিশরীয়রা কি চিন্তা করতো, যে স্বর্গলাভের উপায় মনে করতো। এখন এই যে ধর্মভিত্তিক সভ্যতা মিশর, তারা বিশ্বাস করত যে পুনর্জন্মে বিশ্বাস করত, পুনরুত্থানে বিশ্বাস করত, বুঝতে পারছেন, যে মৃত্যুর পরেও আমাদের একটি জীবন আছে, এটা বিশ্বাস করত। এখন এই জন্য তারা মৃতদেহকে মরে যাওয়ার পরে সৎকার করতো এমন ভাবে, মমি করত, বিভিন্ন প্রক্রিয়ায় ভেষজ উপকরণ দিয়ে সেই মৃতদেহগুলোকে তারা আবৃত করে পিরামিডের অভ্যন্তরে তারা সমাহিত করত। এখন পিরামিড কি, আপনাদেরকে যদি বলা হয় পিরামিড কি, এখানে একটা প্রশ্ন আছে। পিরামিড হচ্ছে দেখতে ত্রিভুজ আকৃতির, কি আকৃতির? ত্রিভুজ আকৃতির একটি মিশরীয় স্থাপত্য। কথা কিন্তু মুখস্থ না, এটা কিন্তু এটা সহজ কথা। পিরামিড ত্রিভুজ আকৃতির একটা মিশরীয় স্থাপত্য। প্রাচীন ফারাওদের মৃতদেহ মমি করে সৎকারের জন্য এই পিরামিডের অভ্যন্তরে সমাহিত করা হতো। ক্লিয়ার? আপনাদের প্রশ্ন 2 মার্ক, 3 মার্ক আর 5 মার্কে, বুঝেন না? এখন তারা বিশ্বাস করত মানুষ জীবদ্দশায় বেঁচে থাকতে যে সকল জিনিসপত্র, তৈজসপত্র, আসবাবপত্র বা সামগ্রী তার বাস্তব জীবনে ব্যবহার করত, মৃত্যুর পরে সেই জিনিসপত্র, সোনা দানা অলংকার যা কিছু আছে তার সাথে ওই কবর দেওয়া লাগবে। দিলে তারা কি হবে, তো মৃত্যুর পরে যেহেতু তাদের আরেকটা জীবন শুরু হবে, সেখানে তারা ওই জিনিসগুলো ব্যবহার করতে পারবে। কি কুসংস্কারই তো এগুলো, তাই না? আপনাদের কি মনে হচ্ছে কুসংস্কার না? মৃত্যুর পরে মানুষের আসলে কিছু করার নাই। মৃত্যুর পরে মানুষের, আমরা বিশ্বাস করি যে মানুষের যে রুহুটা থাকে সেটার হচ্ছে যা কিছু ওখানে তার হবে, ইল্লিন আর সিজ্জিন। এখন দেখেন মিশরীয়রা বিশ্বাস করত, এবং এখানে ক্লাসিফিকেশন ছিল। কি ক্লাসিফিকেশন ছিল দেখেন, যারা ফারাও ছিল, রাজা ছিল, তাদের দেহাবশেষগুলো পিরামিডের ভিতরে তারা কবর দিত, আর যারা তার অধীনস্থ ছিল তাদেরগুলো ছিল হচ্ছে বিভিন্ন টম, মাস্তাবা। বুঝতে পারছেন? এখানে 2টা শব্দ আসলো, 3টা আসলো। এক হচ্ছে পিরামিড, 2 নাম্বার টম, 3 নাম্বার মাস্তাবা। বুঝতে পারছেন? এগুলো আছে নাকি ওখানে? নাও থাকতে পারে, না থাকতে পরে দেখেন, সমস্যা নাই। এই দেখেন পিরামিডটা বললাম, পিরামিডের অভ্যন্তরে ফারাওদের টম কি? টম হচ্ছে পিরামিডের চেয়ে ছোট আকৃতি, পিরামিডের চেয়ে আকৃতিতে ছোট সমাধিসৌধ। পিরামিডের চেয়ে আকারে ছোট সমাধিসৌধ গুলোই হচ্ছে টম। ক্লিয়ার বিষয়টা? আপনি বুঝতে পারতেছেন? ও আচ্ছা, তাইলে আকারে ছোট সমাধিসৌধগুলো কি হচ্ছে? টম। এগুলোর ভিতরেও তো মানে লাশ রাখা হইতো। আর মাস্তাবা হচ্ছে মানে এই সম্রাটদের, মানে ফারাওদের যারা অধীনস্থ ছিল তাদের দেওয়া হয়তো টম্বের ভিতরে কবর দেওয়া হয়তো। আর সাধারণ জনগণ যেগুলো ছিল, সমাজের ময়মুরবি টাইপের এগুলো যারা ছিল, তাদের দিত মাস্তাবার ভিতরে। মাস্তাবা হচ্ছে আরো ছোট চতুষ্কোণাকার। ওই যে বিদেশ থেকে লাশ আসে না ইয়ার ভিতরে, যেমন ওইরকম চতুষ্কোণাকার, সেটা ছিল হলো মাস্তাবা। তাহলে এগুলো হচ্ছে মিশরীয় স্থাপত্য নিদর্শন। আমি কি বিষয়টা সংক্ষেপে ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, ত্রিভুজের মতোই পিরামিডের চেয়ে ছোট, অনেক ছোট। আচ্ছা,
হ্যাঁ, মাস্তাবা হচ্ছে চতুষ্কোণাকার এক ধরনের সমাধিসৌধ, যা সাধারণ জনগণের জন্য মানে সমাধিসৌধ ছিল। ট্রম্ব হচ্ছে রাজাদের যে অধীনস্থ যারা ছিল, মনে করেন এই স্টাইলে। এই তো বুঝতে পারছেন, মাথায় ঢুকছে। ও বোধহয় শেষ। ও আর একটা সভ্যতা আছে, মেসোপটেমীয় সভ্যতা আছে। আচ্ছা, মেসোপটেমীয়টা বলে দিয়ে মোটামুটি আপনাদের এটা শেষ হবে। তাহলে মিশরীয় সভ্যতার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা যেগুলো আছে ওগুলো একটু এমনি পড়ে নিবেন, মানে ধারণা নেবেন। হয়তো সামাজিক অবস্থা এগুলো আসবে না, যেগুলো আসবে সেগুলো নিয়ে আমি কথা বললাম। এখন অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা এগুলো শিল্পকলার ভিতরে আসে না, বুঝতে পারছেন? শিল্পকলার ভিতরে আসা হচ্ছে উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন, এই কলা সংগ্রহ যেগুলো সেগুলোই আসে, অন্য কিছু আসে না। এবার আসেন যে মেসোপটেমীয় সভ্যতা। আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারবেন যে সভ্যতা কি জিনিস আর সংস্কৃতি কি জিনিস? বলেন তো, সভ্যতা কি আসলে? সভ্যতাটা কি? সভ্যতা কি জিনিস আর সংস্কৃতি কি জিনিস? দুইটা তো আলাদা আলাদা জিনিস। এটা কি কেউ বলতে পারবেন? একটা হচ্ছে সিভিলাইজেশন মানে সভ্যতা, আর আরেকটা সংস্কৃতি মানে হচ্ছে কালচার। তাহলে কোনটা কি জিনিস বলতে পারবেন? সেটা হলো সার্বিক জীবন ব্যবস্থা, যেটা সেটা না, সেটাই সংস্কৃতি। আমাদের আচার আচরণ, কথাবার্তা, চাল চলন, আচার অনুষ্ঠান, ধর্ম, পোশাক পরিচ্ছদ, হ্যাঁ, সবকিছু হচ্ছে আমাদের টোটাল জীবনযাপনটাই হচ্ছে সংস্কৃতি, কালচার। আমরা যেটা আমাদের জীবনে অনুশীলন করি সেটি হচ্ছে আমাদের সংস্কৃতি। ক্লিয়ার? বিষয়টা ভালো করে বুঝে নেন, মাস্টার ডিগ্রি শেষ কিন্তু, এরপর আর সুযোগ নাই, বুঝতে পারছেন? এখন কবরে, ওই যে পিরামিডে, বুঝতে পারছেন? তাইলে সংস্কৃতি কি হলো? আমাদের আচার আচরণ, অনুষ্ঠান, জীবন আচরণ, টোটাল জীবনে আমরা যা কিছু, অত কিছু লেখা লাগবে না, থামেন, অত কিছু লেখা লাগবে না। আমাদের সার্বিক জীবন ব্যবস্থাই সংস্কৃতি, সবই হচ্ছে সংস্কৃতি। এর ভিতরে কি আসবে? আচার অনুষ্ঠানের ভিতরে কি? আচার মানে কি? আচার মানে ওই যে বয়ামে ভরে যে তেল দিয়ে রাখে, কি? আচার মানে হচ্ছে স্টাইল। আচার মানে কর্ম, কোনো কিছু করাটাই হচ্ছে আচার। কোনো কিছু করার যে কর্ম সম্পাদন করা, যেটা অঙ্গভঙ্গি করা, সেটা হচ্ছে আচার, অঙ্গভঙ্গি। যেমন হচ্ছে আমরা বলি না এক এক দেশে এক এক যে আচার, এক এক দেশে এক এক আচার। দেখেন আমাদের দেশেই কিন্তু অনেক জায়গায় অনেক রকম আচার, বিভিন্ন সম্প্রদায় আছে, বিভিন্ন সম্প্রদায়ের আচার অনুষ্ঠান আলাদা আলাদা, তাই না? এই যে এগুলো সংস্কৃতি, বুঝতে পারছেন? আমাদের যারা ট্রাইবাল আছে, ট্রাইবাল মানে উপজাতি, এদের সংস্কৃতি আবার আলাদা, এদের ভাষা আলাদা। তাহলে ভাষাটা কি সংস্কৃতির ভিতর পড়ে? কথা বলা আলাদা, ভাষা কিসের ভিতর পড়ে? সংস্কৃতির ভিতরে পড়ে। আপনার ভাষার সাথে দেখবেন যে আপনার পাশের এলাকার ভাষার মিল নাই। বগুড়ার আমি এই যে ক্লাস নেই যখন বাচ্চাদের, এই মানে এতই বলি যে তোমরা শুদ্ধ ভাষায় কথা বলো, এসে বলবে এই কুটি গেছিল, এসে বলবে কুটি গেছিল, ওই শুলটির মধ্যে ঘুরে আসনু। এই যে, বুঝতে পারছেন? হ্যাঁ, আমার বগুড়াতেই ধনুটে। তাহলে হচ্ছে কি, আবার বগুড়ার মানুষ কিন্তু একটা শব্দ বলে, সেটা হচ্ছে বারে, বারে কুটি বারে, হ্যাঁ, এটা বলে নাকি? এই বারেটাকে রংপুরে বলা হচ্ছে বাহে। কোনটা বাহে? এটাকে রাজশাহীতে বলতেছে হচ্ছে
বুঠা, এই বাড়িটা মানে কিন্তু একজন পার্সন, একজন পার্সনকে বোঝাচ্ছে। বাহিটাও একজন পার্সন, ওই বুঠাটাও একজন পার্সন। কি মামুর বুঠা, বাঁচতেই পারছে না কো, রাষ্ট্রীয় ভাষা। তাহলে কি হচ্ছে, ভাষাটা একটা সংস্কৃতি, রাইট? সংস্কৃতি বিষয়টা কি ভুল হবে কোনোদিন? ভুল হওয়ার কথা না। মানুষের টোটাল জীবনাচরণই হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি হচ্ছে দীর্ঘ অনুশীলনের ফসল। দীর্ঘদিন অনুশীলন করে আমরা সংস্কৃতিটাকে অ্যাডপ্ট করি। এই জন্য সংস্কৃতিকে দ্রুত পরিবর্তন করা যায় না। এক একটা ফ্যামিলির এক এক ধরনের কালচার থাকে, সংস্কৃতি থাকে। একটি ফ্যামিলির সংস্কৃতি আপনি হুট করে পরিবর্তন করে দিতে পারবেন না। ছোটবেলা থেকে তারা ওটাই শিখছে। এই জন্য বলি না, এই যে পাত্র দেখতে গেলে, পাত্রী দেখতে গেলে, আর বলো না এই ফ্যামিলির কালচার ভালো না, এই ফ্যামিলিতে আত্মীয় করা যাবে না, মানে সংস্কৃতি খারাপ, তাই না? এখন সংস্কৃতি পরিবর্তন করা যায়, সভ্যতা পরিবর্তন করা যায়। সভ্যতা তো পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়তই হচ্ছে, হচ্ছে না? এক সময় চিঠি লিখতে হইতো, চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে, তাই না? শুনছেন মনির খানের গান? শোনেন নাই? আর এখন কি ভিডিও কলে। কালকে মার সাথে কথা হলো, গতকালকে রাত্রে মাকে বললাম, ভিডিও কল দিয়ে বললাম, মা তোমাকে তো মানে খুব সুন্দর লাগতেছে, ভিডিও কলে খুব দেখতে খুব সুন্দর লাগতেছে। মা তো খুব খুশি। এরে বাবা, পুরানো মানুষ তো, জীবনে তো এগুলো দেখে নাই। ভিডিও কলে ছেলেকে দেখা যাচ্ছে, নাতিকে দেখা যাচ্ছে, আমার ছেলেকে দেখতেছে, খুব খুশি। দেখি সভ্যতা পরিবর্তনশীল, কিন্তু সংস্কৃতি দ্রুত পরিবর্তন করা যায় না। মেসোপটেমিয়া সভ্যতা পড়াবো না, একটু বলে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে ওই যে বললাম, টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে ওঠে। এই সভ্যতার আপনারা কয়েকটা নিদর্শন আছে শীটে, এগুলো নিদর্শনগুলো করবেন। অর্থনৈতিক সামাজিক প্রেক্ষাপট এগুলো পড়ার দরকার নাই। আরেকটা সভ্যতা তার পরবর্তীতে আসবে, সুমেরীয় সভ্যতা এবং আকাদীয় সভ্যতা। বুঝতে পারছেন? যারা ইসলাম হিস্ট্রি পড়েছেন বা হিস্ট্রি পড়েছেন তাদের জন্য এটা খুব সহজ হবে। না পড়ে থাকলেও কোনো দোষের কিছু নাই, এখানে খুব সংক্ষেপে দেয়া আছে। এটা শুধু শিল্পকলার অংশটুকু আপনারা মনোযোগে পড়বেন। আমার মূল ফোকাসটা ছিল মিশরীয় সভ্যতা। কোন সভ্যতা ছিল মূল ফোকাসটা? মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতার আমরা তাহলে কিরকম সভ্যতা এটা বলেন তো? মিশরীয় সভ্যতা হচ্ছে একটি ধর্মভিত্তিক সভ্যতা। মানুষ ধর্মভিত্তিক কুসংস্কারগুলো বিশ্বাস করতো। মানুষ হচ্ছে সেখানে উল্লেখযোগ্য নিদর্শনের ভিতরে পিরামিড ছিল, মাস্তাবা ছিল, টম ছিল। এগুলো কি কি সেটাও বুঝাই দিলাম, তাই তো? আর পরবর্তী জীবন এবং পুনরুত্থানকে তারা বিশ্বাস করত, ঠিক আছে?